আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিভি ওয়ান নিউজে সবাইকে সাদর আমন্ত্রণ। টিভি ওয়ানের লন্ডন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহজাবিন মাহমুদ। টাওয়ার হ্যামলেটসে বর্ণবাদের কোনো স্থান নেই বিভাজনের কোনো সুযোগ। ডানপন্থীদের উগ্র কর্মসূচি ও মিছিল ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হয়েছে। এ ঐক্য অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। হোয়াইট চ্যাপেলের শান্তি সমাবেশ ও জনসভা থেকে এসব কথা বলা হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফর রহমান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জাতীয় নেতা জেরেমি করবিন এমপি, ইউনাইটেড ইস্ট এন্ডের চেয়ার ডক্টর গিল্টন রবিন সহ আরও অনেকে। বিস্তারিত জাকির হোসেনের রিপোর্টে। সকাল থেকেই শান্তি সমাবেশে অংশ নিতে হোয়াইট চ্যাপেলে জড়ো হন শত শত মানুষ। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র লুৎফর রহমান। This is what Hamlets is. We are a very diverse borough. 140 plus languages are spoken in our borough. It shows the strength of our heritage and our diversity. This is what London and this country is, ladies and gentlemen. Black or white, people of faith or no faith, trade unionists or non-trade unionists. We are united to fight fascism. We are united to fight the far right. We did so. স্ট্যান্ড আপ টু রেসিজমের কো-চেয়ারম্যান সাবিদ এলু ও ইউনাইটেড ইস্টের ফাউন্ডিং মেম্বার ডক্টর আবদুল্লাহ ফালিকের পরিচালনায় বক্তব্য রাখেন লেবার পার্টির সাবেক লিডার জেরেমি করবিন এমপি সহ অনেকে। Thank you, Lutfar, and thank you, Lutfar, for your work as Mayor of Tower Hamlets in preventing the fascists marching down these streets. Thank you for standing up for the entirety of our community in opposition to the far right. And thank you, everyone, for being here today. Look around you in the crowd, and what do you see? People from all nationalities, from all ethnic communities, speaking all languages. Young, old, black, white, men, women, everybody is here. Why? Because we are united in the kind of community we want to live in. এদিকে রাস্তায় বিশাল মার্চে অংশ নেন আরেক ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম। All of us, including women, আমরা অর্গানাইজ করছি। আমরা এই গত 3-4 সপ্তাহ ধরে আমরা দেখছি যে তারা প্ল্যান করে এই এরিয়ারে টার্গেট করতো। So আমরাও বাড়াইছি to send a really loud message to everyone that we are not going away. We are here to stay. We are here to fight for our rights. We deserve equal rights, just as anybody else in this country. এ সময় বক্তারা বলেন, কোনো ফার রাইট বা বর্ণবাদী মতবাদকে প্রশ্রয় দেবে না টাওয়ার হ্যামলেটস। ব্যাটল অফ কেবল স্ট্রিট থেকে আজ পর্যন্ত উগ্রবাদীরা কখনো টাওয়ার হ্যামলেটসকে ভাঙতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আজকে একটা ইউনিটি পিসফুল আমরা গ্যাদারিং এ কেন বিভিন্ন জায়গা থেকে মানুষ আইসন, আর আমরা মেসেজ হইল কি যে টাওয়ার হ্যামলেট হইল একটা পিসফুল বারা, ইটস এ ইউনিটি মার্চ, ইটস দ্য পিসফুল গ্যাদারিং। মেসেজ ভেরি ক্লিয়ার to the racist rhetoric, the right-wing groups that they're not welcome in Tower Hamlets. UKIP tried to mobilise in Whitechapel. Don't let the police tell you it was their decision that stopped them. It was the strength of our unity and our mobilisation that kicked them out and prevented them from coming onto our streets. And you, I also want to salute the trade unions here that are here as well. I want to ask them to use their power too. I think that if anybody tries to threaten us again, we should shut down this country, because we are the people that do the work. And the thieves of people who are above us, who stole all the money during COVID. সমাবেশে বক্তারা বলেন, ভবিষ্যতে যে কোনো ধরনের হুমকি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে। জাকির হোসেন, টিভি ওয়ান নিউজ, লন্ডন। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদের আমন্ত্রণে তার সাথে সাক্ষাৎ করেন এয়ার ফাউন্ডেশন নেতৃবৃন্দ। স্পিকার পার্লারে আয়োজিত সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফসানা বেগম এমপি, সাংবাদিক রহমত আলী, শেখ ফারুক আহমেদ, মতিউর রহমান, ডক্টর গিয়াসউদ্দিন ও ডক্টর মাহমুদুর রহমান সহ আরও অনেকে। এই সময় ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। স্পিকার সংগঠনের বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন ও সংগঠনের চেয়ারম্যান কেস ক্রেস্ট প্রদান করেন। সাথে সাথে সম্প্রতি হাউস অব কমন্সে অনুষ্ঠিত RA ফাউন্ডেশনের রেকগনিশন ও নেটওয়ার্কিং ইভেন্টের সহযোগীদের মধ্যে যে সমস্ত ক্রেস্ট হস্তান্তর করা সম্ভব হয়নি সেগুলো প্রদান করেন।
নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের আয়োজনে এক আলোচনা সভা ও সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আরিফুল ইসলাম কলিন্সের সভাপতিত্বে এবং সোহেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আব্দুল হেলাল চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন অরূপ চৌধুরী, ব্যারিস্টার সোহেল করিম, রহমত আলী ও মাদবির হোসেন চুনু। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা কাউসার আহমেদ। বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট বিসেটের ট্রাস্টি মেম্বার ও কমিউনিটি নেতৃবৃন্দদের এক মিট অ্যান্ড গ্রিট সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রিন স্ট্রিটের একটি রেস্টুরেন্টে ট্রাস্টের চেয়ার মহিবুদ্দিন এবং সেক্রেটারি দিলওয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বাংলাদেশের হাই স্কুলের অসমর্থ ছাত্রছাত্রীদের ভর্তি ফি প্রদানের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে বিভিন্ন টিভি চ্যানেলে যাওয়ার আগের সিদ্ধান্তের উপর আলোচনা হয়। এ ব্যাপারে উপস্থিত সদস্যরা তাদের মতামত তুলে ধরেন ও অনেকেই তাদের সাহায্যের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। গত বছর যারা ভর্তি ফিসের জন্য স্পন্সর করেছিল তাদের সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। পূর্ব লন্ডনের রমফোর্ডের মে ফেয়ার ভেন্যুতে অনুষ্ঠিত হয়ে গেল লন্ডন বাংলা ১৬তম বইমেলা। এর উদ্বোধন করেন নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলর রহিমা রহমান এবং কাউন্সিলর কামরুল হোসেন, গোলাম মোস্তফা, মিসবা জামাল, মুজিবুল হক মনি ও তৌফিকুর রহমান তরফদার। দিনব্যাপী উৎসবের মূল আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন প্রকাশনা বইয়ের স্টল, শাড়ি, চুড়ি, বাচ্চাদের পুতুল, রকমারি বাঙালি খাবারের স্টল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাউস অব লর্ড সদস্য ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন। ঘোষণা পাঠ করেন মিসবা জামাল। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। লন্ডনের ইলফোর্ডে ক্রেনবুক চার্চে মোস্তফা হাসিমের সভাপতিত্বে মাসুদুজ্জামান মাসুদের সমর্থনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেলওয়ার হোসেন, সাইফুল ইসলাম, আজম শামসুল, আরজু জামান ও ABM সেলিম সহ আরও অনেকে। বক্তারা মাসুদকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির কাছে প্রত্যাশা করেন। বিশিষ্ট আলেম ও গবেষক সাইখুল হাদিস হযরত আল্লামা আব্দুল জলিল রচিত গ্রন্থ হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশনা উপলক্ষে এক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের একটি হলে দারুল হাদিস লাতিফিয়ার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলির সভাপতিত্বে অনুষ্ঠানে বইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্ট উলামায়ে কিরাম, সাংবাদিক ও সুধীজন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রন্থের লেখক আল্লামা আব্দুল জলিল, মাওলানা ফরিদ আহমেদ চৌধুরী, মুফতি ইলিয়াস হুসাইন, মাওলানা আব্দুল কাদির সালেহ, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র মায়ুম তালুকদার ও সাংবাদিক KM আবু তাহের চৌধুরী সহ আরও অনেকে। আগামীতে লেখক ইসলামের বিভিন্ন দিক নিয়ে আরও লিখবেন বলে সবাই আশা প্রকাশ করেন। আল্লাহর হাবিবের প্রতি বিশ্বাস না করলে, আল্লাহর হাবিবের নবী এবং রাসূল না মানলে এবং তার সব গুণের সহিত সঙ্গে না মানলে একজন মানুষ মুমিন হইতে পারে না। আল ঈমান তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআহি মিন আদ-দীন দারুরাতান আসবাবুন নাযাইর কিতাবের ইবারত। উত্তর চেমসফোর্ডের স্প্রিংফিল্ড এলাকায় একটি নতুন মসজিদ ও ইসলামিক কমিউনিটি হাব স্থাপনের উদ্যোগ নিয়েছে অ্যাসেক্স মুসলিম সেন্টার। এটি হবে এমন একটি কেন্দ্র যেখানে মুসলমানরা শুধু নামাজ আদায় করবেন না, বরং ইসলামী শিক্ষা, সমাজ কল্যাণ এবং দাওয়া কার্যক্রমের মাধ্যমে একে অপরের সাথে সম্প্রীতি গড়ে তুলবেন। থাকবেন মুসলিম ফিউনারেল সার্ভিস। এই সেন্টারটির পূর্ণাঙ্গ কাজ শেষ করতে প্রয়োজন £6,50,000। এ উপলক্ষে নর্থ অ্যাসেক্সের ফান্ড রাইজিং চ্যারিটি ডিনারে দানশীল ব্যক্তিরা £1,57,000 দান করেন। মুসলিম সেন্টারের চেয়ারম্যান ডক্টর হোসাইন আল হাদির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শফিক ইসলাম, ডক্টর মোহাম্মদ কবির, মোহাম্মদ শওকত, নারী নেত্রী শাহনাজ সহ আরও অনেকে। Our aim is to build an Islamic center, a community hub. আপনাদের সবাইকে আবেদন করতেছি যে let us make it as a success so that inshallah in future the community of Chelmsford, the surrounding Essex as well as UK
যেন বেনিফিটেড হয়। আপনাদের সবার কাছে প্রেস করছি যে আপনারা আমাদেরকে ডোনেট করেন যাতে আমরা এই মসজিদটা স্টাবলিশ করতে পারি। এই বিভিন্ন ফর্মেটে আপনারা আমাদেরকে ডোনেট করতে পারেন, আপনারা আমাদেরকে ব্যাংকে ডাইরেক্টলি ট্রান্সফার করতে পারেন, আপনারা আমাদের কার্ড মেশিনে ডোনেট করতে পারেন। আমাদের লঞ্চ গুড একটা প্ল্যাটফর্ম আছে, সেটার মাধ্যমে যারা দেশের বাইরে থাকেন, ইউকে বাইরে থাকেন, তারা ডোনেট করতে পারবেন। The North Chelmsford, Springfield, Bewley, Chanel, there is no prayer place. We need the help from all Muslim community among the world. It's not only from the UK, it's not only from the Chelmsford. Whatever the contribution, we are really appreciate your support. মানবাধিকার কর্মী ও বিশ্বখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমকে সম্মাননা জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে। ইস্ট লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় শহীদুল আলম বলেন, বাংলাদেশের কৃষক, কৃষানি, গার্মেন্টস শ্রমিক ও প্রবাসীরা প্রকৃত হিরো, কিন্তু জাতি তাদের যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করলেও তিনি আশা হারাননি বলে জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট শাকির হোসাইন, পরিচালনা করেন সেক্রেটারি তহিদুল করিম মুজাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী, ব্যারিস্টার নাজির আহমেদ, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জুনায়েদ রিয়াজ, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মাহবুবা জেমিন, আইটি সেক্রেটারি রাজীব হাসান ও পাবলিকেশন সেক্রেটারি আব্দুল কাদের জিলানি সহ আরও অনেকে। প্রবাসে নিজেদের মধ্যে ঐক্য ও একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রবাসী বিয়ানীবাজার উপজেলার সামাজিক সংগঠন গৌরবের মাথিউরা ইউনিয়ন অ্যাসোসিয়েশন মিডল্যান্ডসের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠান বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে। আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল। বিলেতে নিজেদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, একে অপরের সাথে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রবাসী বিয়ানীবাজার উপজেলার সামাজিক সংগঠন গৌরবের মাথিউরা ইউনিয়ন অ্যাসোসিয়েশন মিডল্যান্ডসের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠান বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে। মিডল্যান্ডসে বসবাসরত মাথিউরা ইউনিয়নবাসীর বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে বার্মিংহামের স্মলিতের একটি রেস্টুরেন্টে এই গেট টুগেদার অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাথিউরা ইউনিয়ন অ্যাসোসিয়েশন মিডল্যান্ডসের সভাপতি হিফজুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুফাইল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হাজি আজিরুদ্দিন, জয়নাল আবেদিন, হাজি আসলাম উদ্দিন, কোয়েসুদ্দিন, জাহেদ হোসেন শাহিন, মনিরুল হক, হাজি ফখরুল ইসলাম, হাজি আব্দুল ওয়াহিদ, রেজাউল করিম রেজা, জাকির হোসেন, হাজি মোসব্বির আলী, আব্দুল লতিফ, ফয়জুল ইসলাম, বেলাল উদ্দিন, হাজি বাবুল হোসেন, হারুন রশিদ, জহিরুল হক, নাসির উদ্দিন, আশরাফুল ইসলাম, সৈফুল আলম প্রমুখ। গৌরবের মাথিউরা ইউনিয়ন অ্যাসোসিয়েশন মিডল্যান্ডের আজকের আয়োজন, মাথিউরা ইউনিয়নের মিডল্যান্ড এবং বার্মিংহামে যারা বসবাসরত ছোট বড় আছেন তাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান। তাদের মতামতের ভিত্তিতে আমরা আগামীতে আরো সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে যাতে চলাফেরা করতে পারি, এই জন্য আজকে মূলত সবার পরামর্শ মতামত নেওয়া এবং একসাথে আমাদের বার্ষিক একটা আয়োজন যেটা হচ্ছে খাওয়া দাওয়ার সবাই নিয়ে আনন্দ ফুর্তি করা, এই জন্যই আজকের অনুষ্ঠান। যারা এই অনুষ্ঠানে এসেছেন সবাইকে আমাদের মাথিউরা ইউনিয়ন মিডল্যান্ডসের পক্ষ থেকে ধন্যবাদ। যারা আসতে পারেন নাই, অ্যাপোলজি দিয়েছেন, তারা আগামীতে আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। সবাই আগামী দিনে সংগঠনের নানা কর্মকাণ্ডকে আরো বেগবান ও গতিশীল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সবশেষে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বার্মিংহাম থেকে জয়নাল ইসলাম, ইউকে। ইতালিতে শ্রমিক ঘাটতি মেটাতে আবারও 3 বছর মেয়াদি 5 লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2026 সাল থেকে 2028 সাল পর্যন্ত পর্যায়ক্রমে এই নিয়োগ কার্যক্রম চলবে, যার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 23 অক্টোবর থেকে। তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি জায়দুল হক সোহেলের রিপোর্টে। বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি তাদের শ্রম বাজারে ঘাটতি পূরণের লক্ষ্যে আবারও 3 বছর মেয়াদী 5 লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিক নেয়ার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 23 অক্টোবর থেকে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে দেশটির কৃষি, নির্মাণ, হোটেল, রেস্তোরাঁ, কারখানা ও সেবা খাতে বড় ধরনের শ্রমিক সংকট রয়েছে।
এই সংকট মোকাবেলায় বৈধ বিদেশি শ্রমিক নিয়োগের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বের নন ইউরোপিয়ান 38টি দেশ থেকে কর্মী নেবে ইতালি সরকার, যা 2026 সাল থেকে 2028 সাল পর্যন্ত পর্যায়ক্রমে নিয়োগ কার্যক্রম চলবে। এরই অংশ হিসাবে 2026 সালের কোটায় আওতায় স্পন্সর ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 23 অক্টোবর সকাল 9টা থেকে, যা চলবে 7 ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীদের অনলাইনে নির্ধারিত পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। ইতালির ফ্লুসি 2026 আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে এবং এই আবেদন প্রক্রিয়া হুবহু অন্যান্য বছরের মতোই আছে। অন্যান্য বছরে যে ডকুমেন্টগুলো আমরা অ্যাটাচ করতাম এই বছরও আমাদের সেম ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে, তবে গুরুত্বপূর্ণ দুইটা পরিবর্তন আছে। অন্যান্য বছরের চেয়ে এবারে আবেদন প্রক্রিয়া জটিল। আইন প্রণয়ন করার দক্ষ ব্যক্তি এবং সঠিক মালিক ছাড়াই আবেদন করা অনেকটাই কঠিন। তবে দালাল চক্রের খপ্পর থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। যারা বাংলাদেশ থেকে বৈধ পথে আসার চিন্তাধারা করছেন, আপনারা সবাই জানেন যে বিগত বছরে কত ভোগান্তি আপনাদের যাচ্ছে 2024-23 সালের সেই নুল্লাস্তাগুলো নিয়ে। সুতরাং যারা নতুন করে চিন্তা ভাবনা করবেন তারা খুবই সাবধানে এবং লেনদেনের বিষয়ে খুবই সাবধান থাকবেন। যেহেতু ইটালি সরকার ইদানিং আমাদের বাংলাদেশের উপরে একটা কড়া নজর রাখছে, সেই হিসাবে আমরা খুবই সতর্ক অবলম্বন করব। কেউ যদি আসতে চান তাহলে আপনাদের আত্মীয় স্বজন কেউ যদি থাকে তার মাধ্যমে আসবেন, তবে একটা কথা বলে দিব, আপনারা কাউকে আগে টাকা দিবেন না। এবার স্বয়ংক্রিয়ভাবে মালিক এবং শ্রমিকের তথ্য যাচাই করে সঠিক ব্যক্তিদের ভিসার অনুমতিপত্র দেওয়া হবে। ফলে বাংলাদেশিদের জন্য ঢাকায় ভিসা প্রাপ্তির ক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে না বলে জানান সংশ্লিষ্টরা। এই বছর এই দুইটা ডকুমেন্ট যাদের থেকে নিবে তাদের ডিজিটাল ফিরমারে করা থাকতে হবে। ডিজিটাল একটা ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে ফিরমারে করা থাকতে হবে। এই ফিরমারে সহ যারা আলেগারে করবেন সেই আবেদনগুলো অ্যাকসেপ্ট হবে, আর এই ফিরমারে ছাড়া যদি ডকুমেন্ট অ্যাটাচ করেন তাহলে এই আবেদন অ্যাকসেপ্ট হবে না। দলালদের কপ্পরে না পড়ে সুন্দর একজন ভালো মানের একটা মালিক দেখে যদি কাগজটা জমা দিতে পারে তাহলে এবার মনে হয় কাগজ হওয়ার পসিবিলিটি একটু বাড়বে, যদি আপনারা ভালো মালিক দেখে কাগজটা জমা দিতে পারেন। 2026 সালের আবেদনকারীদের ক্লিক ডে অনুষ্ঠিত হবে 12 জানুয়ারি, 9 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি এবং 18 ফেব্রুয়ারি। আগাম ফর্ম পূরণকারী ওই দিন সকাল 9টায় ক্লিক করে তাদের আবেদন পাঠাতে পারবেন সুনির্দিষ্ট পোর্টালে। জাদুল সোহেল, টিভি1 নিউজ, ইতালি। হেফাজত ইসলাম বাংলাদেশ ইতালি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রাজধানী রোমে কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে মুফতি অলি উল্লাহ ও সাধারণ সম্পাদক পদে হাফেজ মাওলানা সাইদ তালুকদার নির্বাচিত হন। জাইদুল হক সোহেলের আরেকটি রিপোর্ট। ইতালিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ইতালি শাখার কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। বুধবার রাজধানী রোমে অনুষ্ঠিত কাউন্সিলের সভাপতি পদে মুফতি ওলিউল্লাহ ও সাধারণ সম্পাদক পদে হাফেজ মাওলানা সাইদ তালুকদারের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আগামী 2 বছরের জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশ ইতালি শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি মাওলানা ওলিউল্লাহ খান, সাধারণ সম্পাদক মাওলানা সাইদ তালুকদার। কাউন্সিলের প্রথম অধিবেশনে হাফেজ মাওলানা নাসির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাক্তার মাওলানা শোয়েব আহমেদ ও মাওলানা গোলাম কিবরিয়া। আজকে আমরা হেফাজতে ইসলাম ইতালি গঠন করার জন্য আমরা এসেছি, আমরা সৌভাগ্যবান, আপনারাও সৌভাগ্যবান, সেই কাফেলার মধ্যে আমরা শরীক হতে পারবো ইনশাআল্লাহ। এই সংগঠনের কাজ হচ্ছে দায়িত্ব পালন করা এবং এর সামনে যদি কোনো দুনিয়াবি কোনো পরাশক্তি যদি কোনো বাধা হয়ে দাঁড়ায় তার মোকাবেলায় দাঁড়ানো। যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব। দেশে বিদেশে আমরা যেখানে থাকি তাদের বিরুদ্ধে আমাদের কণ্ঠ বাজবে, এটা আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ইসরাফিল, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা হুমায়ুন রাজি, হাফেজ মাওলানা মিকেল হোসেন, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফারুক সহ রোমের বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ এবং ইতালির বিভিন্ন শহর থেকে প্রায় শতাধিক ওলামা ইকরাম ভার্চুয়ালি কাউন্সিলে অংশগ্রহণ করেন। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ভোটার এবং অনলাইনে ইতালির বিভিন্ন শহরের আলেমদের সরাসরি ভোটের মাধ্যমে আগামী 2 বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভাপতি সাধারণ সম্পাদককে আগামী 3 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য অনুরোধ জানানো হয়। এই সময় নবনির্বাচিতরা সকলকে সাথে নিয়ে ইসলামের কল্যাণে কাজ করার কথা জানান। এই সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত কার্যকলাপ আছে সবগুলো যাতে
সকলকে সমান চোখে দেখে সকলকে তার জায়গায় রেখে মূল্যায়ন করতে পারি এবং ইসলাম ও দ্বীনের জন্য খেদমত করতে পারি, সেজন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এই হেফাজতে ইসলামের বাংলাদেশের মতো একটা বিশাল সংগঠনের এই সামান্য যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে আপনাদের সকলের মাধ্যমে, এই দায়িত্ব যেন ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য পালন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। কাউন্সিল শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নতুন নেতৃত্বকে প্রবাসী ধর্মপ্রাণ বাংলাদেশিদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। জাদুল হক সোহেল, TV1 নিউজ, ইতালি। ইতালির মিলানের নৈসর্গিক সৌন্দর্য ও নান্দনিক শৈল্পিক স্থাপনায় আকৃষ্ট করে দেশ বিদেশের লাখো পর্যটককে। ইতালির মিলান থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজুল ইসলাম কাউসার। শিল্প, সাহিত্য, বাণিজ্য সমৃদ্ধ সংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্যের দেশ ইতালি, আর নৈসর্গিক সৌন্দর্য ও নান্দনিক শৈল্পিক স্থাপনার নগরী মিলান, যেখানে রয়েছে প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন, যা দেখতে দেশ বিদেশের দর্শনার্থীরা ছুটে আসে এখানে কেবলই মনের টানে স্বপ্ন পূরণে। আমি বাংলাদেশ থেকে এসেছি, অনেকদিন ধরে ইচ্ছা ছিল ইতালি শহরটা দেখব। ইতালির মিলান শহরে এসে আমি লিওনার্দো দা ভিঞ্চির স্ট্যাচু দেখতে পেরে খুব আনন্দিত, এবং ইতালির যে পরিবেশ এবং বাঙালিদের যে সুন্দর অবস্থান এবং পজিশন দেখে খুব গর্বিত। তো ইতালি শহরটা ঘুরে আমি খুব আনন্দ পেয়েছি। ইতালি শহরের এই সৌন্দর্য এবং সংস্কৃতি এবং ঐতিহ্য দেখে আমি আসলেই নিজেকে অনেক ধন্য এবং গর্বিত বোধ করছি। ইতালীয়দের মানবিক আচরণে মুগ্ধ ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। দীর্ঘদিন যাবৎ আছি। ইতালির শিল্প, সাহিত্য, সংস্কৃতি খুবই সমৃদ্ধ। এখানকার আর মানুষের আচার আচরণ ব্যবহার খুবই অমায়িক, মানবিক আন্তরিকতার অভাব নেই। ইতালিতে বসবাস করে বাংলাদেশ কমিউনিটির সাথে থাকতে পেরে নিজেকে খুবই ভালো লাগে। বাংলাদেশের ছোঁয়া ইতালিতে খুঁজে পাই। দেশটির বিভিন্ন সৌন্দর্য দেখে দর্শনার্থীরা জানালেন তাদের আবেগাপ্লুত অনুভূতি। মিলানের প্রাণকেন্দ্রে অবস্থিত পিয়াসা দোমোর প্রাচীনতম ঐতিহ্যের নিদর্শনগুলো দেখলে সত্যি মনকে সজীব করে তোলে পর্যটকদের। ইতালির একটা দর্শনীয় স্থান হচ্ছে দোমো। এখানে মানুষ আসে তাদের সৌন্দর্য এবং আশপাশের যে দৃশ্যগুলো দেখে মনের যে আবির্ভাবটা উপলব্ধি করার জন্য, এবং স্বস্ফূর্তভাবে দর্শনার্থীরা এখানে দেখে। এখানে আসলে তাদের মন মানসিকতা অনেকটা ভালো হয়ে যায়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত সব ঋতুতেই দর্শনার্থীদের থাকে উপচে পড়া ভিড়। আর সে কারণেই ক্রমশই গড়ে উঠেছে এখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। তাই তো বহির্বিশ্বে ইতালির মিলান বাণিজ্যিক নগরী হিসেবেই পরিচিত। নৈসর্গিক সৌন্দর্যের দেশ ইতালি, প্রাকৃতিক সৌন্দর্য এবং শৈল্পিক স্থাপনা কেবল এক নজর দেখতে দেশ বিদেশের দর্শনার্থীরা এখানে আসেন কেবলই মনের টানে স্বপ্ন পূরণে। রিয়াজুল ইসলাম কাউসার, TV1 নিউজ, মিলান, ইতালি। জেদ্দা ভিশন ফর এক্সপো অ্যান্ড রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই আমন্ত্রণ জানাতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবার সাথে সৌদি সরকারের ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক অধ্যাপক নওশিন ওয়াসিম ও জেদ্দা ভিশন ফর এক্সপো অ্যান্ড কনফারেন্সের চেয়ারম্যান ইব্রাহিম বাক্সের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্কের সহযোগিতা এবং বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড মেডিকেল ইকুইপমেন্ট, ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল শিল্পের বাণিজ্যিক সম্প্রসারণ মেলার মাধ্যমে তুলে ধরার লক্ষ্য নিয়ে আলোচনা হয়। সবশেষে একটি শোক সংবাদ।
মৌলভীবাজার সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া দীর্ঘদিন রোগভোগের পর বার্মিংহামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জীবিকার অন্বেষণে 60-এর দশকে ইংল্যান্ডে এলেও পরে কানাডার মন্ট্রিলে ব্যবসা বাণিজ্য গড়ে তুলে প্রতিষ্ঠা লাভ করেন। প্রবাসী গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া জন্মভূমি বাংলাদেশ, কর্মস্থল ইংল্যান্ড এবং কানাডায় বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং আমৃত্যু সমাজসেবায় নিয়োজিত ছিলেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার স্নেহভাজন TV1-এর বার্মিংহাম প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল।